বাঙালি পরিবারের ঠাকুর ঘরে কাঠের পেঁচা দেখতে পাওয়া খুবই স্বাভাবিক। সেই পেঁচা যেমন শুভ কার্যের প্রতীক, ঠিক তেমনি ঘরের শোভাবর্ধকও। আজকে 10ই জানুয়ারি আমরা চলে এসেছি নতুন গ্রামে উডেন ডল ফেস্টিভ্যালে। হ্যাঁ, এই দারুশিল্প চাক্ষুষ করতে আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার একটি ছোট্ট গ্রাম নতুন গ্রামে। বাংলানাটক.com-এর সহযোগিতায় গত 9 এবং 10ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল এই ফেস্টিভ্যাল। সেখানে দেখেছি কাঠ কেটে পুতুল তৈরি থেকে রং করা। এই নির্জীব কাঠকে কিভাবে সজীব করতে হয় এনাদের কাছ থেকেই কিন্তু শেখা। তারা এই কাঠ কেটে যেরকম রূপ দিচ্ছেন মানে অপূর্ব। জেনেছি প্রসেসটাও। তেঁতুলের বীজ, ওই বীজটাকে ফাটিয়ে যে সাদা রঙের যে বীজটা ওইটাকে আগে সেদ্ধ করতে হয়। সেদ্ধ করে নিয়ে সেই আটাটা দিয়ে রং। ঘুরে দেখেছি ক্রাফট সেন্টারের গ্যালারি আর থাকার ঘরও। কিনেছি কিছু কাঠের পুতুল। আর এই দুদিনের ফেস্টিভ্যালের সুবাদে সুযোগ হয়ে গেল রায় বেশে দেখারও। এই সব নিয়েই আজকের এই একদিনের উইকেন্ড ট্যুরের নতুন একটি গন্তব্য। তাহলে চলুন শুরু করা যাক এই পর্ব। নতুন বছর, নতুন গন্তব্য, আমরা যাচ্ছি নতুন গ্রাম। বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা, প্রায় 130 কিলোমিটার মতো আমাদের বাড়ি থেকে। আমরা ডানকুনি হয়ে আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। প্রায় 50 কিলোমিটার পার করে আমরা এসে গেছি হাইওয়ে মির্চি ধাবাতে। সেখানে 10 মিনিট রেস্ট নিলাম, কারণ চা খেলাম আর একটু ফ্রেশও হয়ে নিলাম। আর গাড়িটাকেও একটু রেস্ট দেওয়া উচিত, কারণ আমাদের সাথে আছে আজকে আমাদের নতুন সঙ্গী, আমাদের এই স্কুটি। আপনারা যদি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে চান তাহলে কলকাতা থেকে ডানকুনি, জৌগ্রাম, মুসাগ্রাম, মেমরি, সাতগাছিয়া, কুসুমগ্রাম, মন্তেশ্বর, দিনহাটা হয়ে পৌঁছে যেতে পারেন নতুন গ্রামে। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, অসম্ভব সুন্দর রাস্তা। এই প্রথমবার আমরা ট্রাভেল করছি এত দূর। আর এই স্কুটি করে মশাগ্রামের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে বাঁ দিক দিয়ে, উল্টো দিকে পড়বে মনীষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তার উল্টো দিকে দেখবেন একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে চলে যাব। ওখান থেকে 400-500 মিটার যাওয়ার পরেই ডান দিকে রাস্তা ঢুকে যাবে, সেই রাস্তাটা আমরা ফলো করব। মধ্যমগ্রাম ক্রস করে আমরা কুসুমগ্রামের দিকে যাচ্ছি। বাইকের লুকিং গ্লাসটা একটু লুজ হয়ে গেছিলো, সেটাকে টাইট দেওয়ালাম। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে মেমারির যে রাস্তাটা সেটা অসাধারণ। রাস্তা দুধারে ধানের ক্ষেত, সেখানে এখন ধান গাছ নেই কিন্তু আলু চাষ হচ্ছে, আর সঙ্গে সর্ষে ফুলের চাষ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই অপরূপ দৃশ্য দেখে আর মুখ দিয়ে অন্য কোনো ভাষা বেরোলো না। এসে একবার দেখে যান কীরকম অপূর্ব আমাদের গ্রাম বাংলা। আরও একটা টিপস আপনাদের দিয়ে রাখি, যদি আপনারা স্কুটি করে আসেন, স্কুটির আগে কিন্তু মাঝে মাঝে রেস্ট দেবেন। 40 কিলোমিটার যাওয়ার বা 40 থেকে 50 কিলোমিটার যাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট রেস্ট দেবেন। আরও একটা বিষয়, যদি রাস্তায় কোথাও টয়লেট পেয়ে যায় তাহলে সব থেকে সেফ অপশান হচ্ছে কাছাকাছি কোনো পেট্রোল পাম্প, কারণ সেখানে ট্রাভেলারদের জন্য আলাদা করে একটা টয়লেট রাখাই থাকে। এছাড়া আপনারা জিটি রোড ধরে পান্ডুয়া, বৈঁচি, বাগিলা, সাতগাছিয়া হয়েও পৌঁছে যেতে পারবেন, অথবা কাটোয়া কালনা রোড ধরেও পৌঁছতে পারবেন এই নতুন গ্রামে। আমরা সার্চ করেছিলাম নতুন গ্রাম নামে সার্চ করাতে অন্য একটা গ্রামে আমাদের নিয়ে চলে গেছিল, নতুন গ্রামই নাম। তাই আপনারা যখন নিজেদের গাড়িতে আসবেন, গুগল ম্যাপসে উডেন ডল নতুন গ্রাম নাম দিয়ে সার্চ করে তবেই আসবেন। ওই রাস্তায় আসার সময় দেখতে পাবেন গড়াগাছা থেকেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। সেই রাস্তাটা যখন সোজা চলে যাচ্ছে দেখতে পাবেন একটা রেলগেট ক্রস না করে তার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাবে ডান দিকে। সেই রাস্তা দিয়ে চলে আসবেন, চলে এসে কাউকেই জিজ্ঞেস করবেন, সবাই দেখিয়ে দেবে এখানে নতুন গ্রাম কোথায়। আজকে তো আমরা বাইকে করে এসেছি, কিন্তু আপনারা এখানে যদি আসতে চান তাহলে ট্রেনে করেও আসতে পারেন। হাওড়া কাটোয়া যে লোকাল আছে সেই লোকালে করে এসে আপনারা অগ্রদীপ স্টেশনে নামুন, সেখান থেকে টোটো বা অটো করে চলে আসুন এই গ্রামে।
এই গ্রামে প্রবেশের পথে সৌন্দর্য দেখেই মন ভরে গেল। এরপর এই গ্রামটাকে পুরোটা এক্সপ্লোর করব, দেখব এখানে কি কি জিনিস আছে। অলরেডি শুরু হয়ে গেছে দোকান এখান থেকেই। এই দেখুন আমার পেছনেই। আর এখানে সবথেকে বড় বিষয় যেটা আমরা লক্ষ্য করলাম, এরা কিন্তু কোভিড প্রোটোকল মেনটেন করছে, কারণ বাইরে থেকে যারা আসছে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে, ইভেন মাস্ক দেওয়া হচ্ছে। এই দেখুন আমাকে মাস্কও দিয়েছে, টেম্পারেচার চেকিং করা হচ্ছে, করে একটা সাইন করে আমাদের ভেতরে এই গ্রামের মধ্যে প্রবেশ করতে হলো। এবার আমরা যখন এখান থেকে বেরোবো তখন এই গ্রাম সম্পর্কে আমরা কমেন্টস দেবো, সেই কমেন্টসটা কেমন লাগলো ওখানে লিখে দিয়ে আমাদের যেতে হবে। আসার রাস্তাটা অপূর্ব ছিল, কারণ এই রাস্তার দুধারে শুধু সর্ষের ক্ষেত, মানে অপূর্ব অপূর্ব, পুরো ভাষায় বর্ণনা করা যাবে না। বাংলা যেটাকে বলে সেই হচ্ছে ব্যাপার, মানে দুদিকে শুধু হলুদ আর হলুদ, আর মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু রাস্তা এখানে পুরো পিচের রাস্তা, রাস্তা খুব ভালো, আর মাঝে রাস্তা দুদিকে আমরা রাস্তায় কোথাও কোনো খানা গন্ধ কিচ্ছু পাইনি, পরিষ্কার রাস্তা। সমস্ত গ্রামের যেরকম ইতিহাস আছে, এই গ্রামেরই কিন্তু একটা ইতিহাস নিশ্চয়ই আছে। আজ থেকে প্রায় 250 বছর আগের কথা, যখন ঔপনিবেশিক শাসন শুরু হবে, মানে 1757 সাল, সেই সময় উত্তর ভারত আর পশ্চিম ভারত থেকে অনেকে চলে আসেন এই পূর্ব ভারতে। তাদের মধ্যে ছিলেন অনেকে হিন্দু, আর তাদের প্রধান কাজ ছিল কিন্তু পাথর কেটে মূর্তি তৈরি করা, আর তারা সংস্কৃত ভাস্কর্যটাকে ফলো করে আসতেন। কিন্তু এখানে যখন তারা চলে এলেন, এখানে পাথরের অভাব, কি করবেন, এখানে কাঠ অ্যাভেলেবেল, আর কাঠের ওপর মূর্তি তৈরি করা খুবই সহজ, তাই জন্য তারা চুজ করে নিলেন এই কাঠের ওপর মূর্তি তৈরি করা। সেই থেকেই এই বংশ পরম্পরায় চলে আসছে এখানকার মূর্তি তৈরির কাজ। আর এখানকার প্রধান মূর্তি লক্ষ্মীর পেঁচা। আরও এখানে অনেক কিছু জিনিস আছে, যেমন রাজা রানী আছে, আর রাধা কৃষ্ণের মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, মা দুর্গার মূর্তি, এমনকি এরা কাঠের জিনিস দিয়ে, মানে ওগুলোকে ছিলে 5 ফুট থেকে 6 ফুট অবধি মূর্তি বানায়। প্লাস টেবিল, চেয়ার, আসবাবপত্র সেগুলোতে নকশা করা, প্যাঁচার নকশা করা টি টেবিল, আর খুবই অল্প দামে। এখানে যে কাঠ ইউজ করা হয়, আমরা জিজ্ঞেস করছিলাম, তারা বলছিলেন যে মেহগিনি কাঠ বা গামার কাঠের ইউজ করা, এগুলো টেকসই হয়। আর যেগুলো অল্প দাম, সেগুলো অনেক সময় কি করা হয়, আতা কাঠ বা আম গাছের কাঠ দিয়েও তৈরি করা হয়, সেগুলো একটু কম টেকসই হয়, আর দামও কিন্তু অনেকটাই কম হয়। এখানে দারুশিল্প প্রসারের আরও একটি কারণ কিন্তু নবদ্বীপ। এই নয়াগ্রাম থেকে নবদ্বীপ কিন্তু খুবই কাছে, আর নবদ্বীপে কিন্তু রাধাকৃষ্ণ বা গৌরনিতাইয়ের মূর্তির চাহিদা খুব বেশি, তাই জন্য এখান থেকে ম্যাক্সিমাম মূর্তি ওখানেই চলে যেত, আর সেই থেকেই এই বংশ পরম্পরায় কিন্তু চলে আসছে এই কাঠের কাজটি। এই গ্রামে 80টা মতো ঘরে এই কাঠের কাজ হয়, আর প্রায় 250 জন মতো কারিগর কাজ করে। তো যারা কাজ করে তাদের থেকে শুনলাম তারা বংশ পরম্পরায় কাজ করছে, মানে তাদের বাবা ঠাকুরদারাও সেম কাজই করতো, এমনকি বাড়ির মহিলারাও এই কাজে ইনক্লুডেড। বাড়ির পুরুষেরা কাঠ খোদাই করে পুতুল তৈরি করেন, আর মহিলারা সেটায় রঙের প্রলেপ দেন। এই দারুশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকজনের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ। ওনার নাম হলো সোমনাথ ভাস্কর। উনি 1966 সালে রাষ্ট্রপতি পুরস্কারও পান। এই ফোক আর্টটাকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য ওয়েস্ট বেঙ্গলের MSMA দপ্তর আর তার সাথে ইউনেস্কো তত্ত্বাবধানে এই গ্রামটিকে রুরাল ক্রাফট হাব নাম তকমাও দেওয়া হয়েছে। আমরা চলে এসেছিলাম সোমনাথ ভাস্করের এক উত্তরসূরির বাড়ি, আর দেখে নিয়েছিলাম সেই পদকটি। আমি অজয় বাবুর ঘরে চলে এসেছি। অজয় ভাস্কর আমার দাদু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এই কাজটা আমার দাদুই ফার্স্ট উৎপত্তি করে। আমার দাদুর হাতে জিনিস আমাকে দেখায়। উনি এইসব কাজের জন্যই কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। মানে আমাদের গ্রামটা ওনার জন্যেই নাম। আর এই আমাদের এই যে পেঁচা কিন্তু আমাদের এই নতুন গ্রাম, মানে আমার দাদু ছাড়া কেউ বানাতে পারতো না। মানে আমার দাদুর কাছে যারা ট্রেনিং, যারা সূত্রধর টাইপের যেটা আছে, ওরা আমার দাদুর কাছে ট্রেনিং নিয়ে ওরা শিখে গিয়ে ওরা বানাচ্ছে। সূত্রধর আর ভাস্কর, আমার দাদু এই রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর থেকে আমার ভাস্কর টাইটেল। আচ্ছা, মানে তার আগে ছিল আমাদের সূত্রধর। তাহলে এখানে অনেকেই ভাস্কর আছে। অনেকে, মানে আমাদের যে গোষ্ঠীটা, তারাই ভাস্কর। আমার দাদুর যে গোষ্ঠীটা ওইটা ভাস্কর, আর বাদ বাকি যেটা আমাদের মানে আলাদা সেইটা সূত্রধর। মানে এই যে পেঁচাটা, এইটা একটা ডাল। হ্যাঁ, আগে তো মানে সমিল ছিল না, মানে চেরানো হতো না, বুঝলেন? ওই ডাল থেকে, যে গোল ডাল থেকে সেটা কেটে বার করা হয়েছে। এই সাইডটা আপনার মাটি দেওয়া আছে,
নাহলে ডাল তো সরু চওড়া হবে না। আচ্ছা। তখন এইটা মাটি দিয়ে চওড়া করে। আর রং কি ইউজ করুন কেমিক্যাল? রং এখন আগে আমাদের হতো সেগুলো মানে অনেক যেরকম কাঁয়ে যে আমাদের কাঁয় যে তেঁতুলের বীজ, ওই বীজটাকে ফাটিয়ে যে সাদা রঙের যে বীজটা ওইটাকে আগে সেদ্ধ করতে হতো, সেদ্ধ করে নিয়ে সেই আটাটা দিয়ে রং হতো। আবার বেলের যে বীজগুলো ওইগুলো তুলে কালেকশন করে ওইটা থেকে আটা বেরোতো। মানে আগে রং হতো, এখন আগে তো ফেব্রিক কালার তেল রং ছিল না, আমাদের গুঁড়ো গুঁড়ো মানে রং পাওয়া যায়, সেই রংটাকে ওই আঠা দিয়ে গুলে লাগাতো। আমরা অনলাইনে আমার তো বেশিরভাগই সব হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, আমি সেইগুলো কলকাতাতে ডেলিভারি যাই, বাড়িতে একদম বাড়িতে ডেলিভারি করে দেবেন। যদি অন্য জায়গায় আমি এখানে মানে আমার যে পোস্ট অফিস মাধ্যমে যে যাই ওইরকম পাঠিয়ে দিই বাইরে গেলে। কিলো 50 টাকা কিলো, মানে যেটাই যাই নেবেন মানে যেটাই পাঠাবো 1 কিলো ওজন হয়ে গেলে 50 টাকা করে এখানে ডেলিভারি চার্জ নেবে। এই একটা ট্রে দেখুন রাজা রানী আঁকা, কিরম দাম আছে? 500 টাকা দাম। 2.5 ফুট হাইটটা আছে, 5টা আছে 12x18, 1550 টাকা পিস। এখানে কিন্তু প্রত্যেকটা ঘরেই শিল্পীর বাস, তাদের শিল্পকলা দেখতে এরকমই একজনের ঘরে আমরা চলে এসেছি। টাকা পিস বলতে একটা করে চেন, এটা দাম আছে 1500, এটা 600, এটা 800, আর এটা 1000। কি কাটে? গামার কাটে। এটা আপনার 30 টাকা পিস, 30, 20, 50 এবার যেরকম নেবেন। এইগুলো আছে আপনার 100। পথ ভুল করে কাদের সাথে দেখা হয়ে গেল, দেখুন চিনতে পারছেন? আমরা ট্যুর প্ল্যানার ব্লগ, আর আপনারা নো ইওর প্ল্যানেট কিন্তু অবশ্যই দেখবেন। ইনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে দেখবেন, কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এনাদের চ্যানেল তো অবশ্যই, কারণ আমরা তো ফলো করি, আপনারাও করুন। দারুণ ভিডিও বানায়, আর কিছু বলার নেই, দুবার বলে দিলাম। থ্যাংক ইউ। এরপর আমরা গ্রাম পেরিয়ে একটু হেঁটে চলে এলাম। এখানেই কাঠগুলো চেরাই হয়, আমরা দেখতে পাচ্ছি, মানে গামার কাঠ বা মেহগিনি কাঠ এখান থেকে চেরাই হয়ে ওখানে যায়, ওনারা মূর্তি বা পুতুলগুলো তৈরি করেন। আর এটা হচ্ছে ক্রাফট সেন্টারটা। তো ক্রাফট সেন্টারের হচ্ছে নিচেটা গ্যালারি আর ওপরটা ফুডিং আর লজিংয়ের ব্যবস্থা আছে। চলুন ঘুরে দেখি। আমরা এখন চলে এসেছি ক্রাফট সেন্টারে। এখানে বিভিন্ন শিল্পীর হাতের কাজ এখানে কিন্তু রাখা আছে। এটা গ্রাউন্ড ফ্লোরটা গ্যালারি। যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই সেখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। আমার নাম আছে মলয় দাস, আমি বাংলানাটক.com-এর সংস্থা থেকে আছি। এটা হচ্ছে আপনার পার ডে পার পার্সন হচ্ছে 1500 টাকা, থাকা খাওয়া ইনক্লুডিং সব কিছু। আমাদের এখানে যে আছেন মানে একজন শিল্পী, সেই দেখাশোনা করছেন, তার ফোন নাম্বারটা নিয়ে নিলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটাও নিয়ে রাখতে পারেন, আমাকেও কন্ট্যাক্ট করলে আপনার খবর পেয়ে যাবেন। এই রুমগুলো কিন্তু অসাধারণ, কারণ খাটের যে পায়াগুলো দেখছিস তাতেও কারুকার্য করা, আর এখানে কাঠের চেয়ার, আর ওখানে একটা ওয়ার্ড্রপও আছে, সেই সমস্ত কিন্তু কাঠের কাজ, সব কিছুই কাঠের কাজ করা। ওপরে একটা কাঠের কাজ করা ঘড়িও আছে। যদি এখানে কোনো গেস্ট আসেন তারা কিন্তু এখানে চা বানিয়েও খেতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে করে দেওয়া আছে। ওপরে যে সমস্ত ঘরগুলো আছে সেই সমস্ত ঘরে কিন্তু গিজারও অ্যাভেলেবেল, আর ওয়েস্টার্ন টাইপ বাথরুম, তো কোনো রকম অসুবিধা এখানে হবে না। আপনারা আসুন, ঘুরে যান, দারুণ লাগবে। ইনক্রেডিবল ইন্ডিয়া গেটওয়ে এখন কালচারাল ফেস্টিভ্যাল করছে এই শীতের মরশুমে। তো বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া সমস্ত জায়গায়, এমনকি দার্জিলিং, ডুয়ার্স, এইসব জায়গাতেও কালচারাল ফেস্টিভ্যালগুলো ওনারা অ্যারেঞ্জ করছেন। তো এখানে 3 দিনের ক্যাম্পেইন হয়েছিল। তো ওনাদের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম যে নেক্সট মান্থে হয়তো 4, 5, 6 এরকম কিছু একটা, মানে ফেব্রুয়ারি মাসে হতে পারে মেলাটা।
তো ওনাদের এই যে ওনারা একটা লিফলেটও দিয়েছেন আমাদেরকে, কোথায় কোথায় কি কি অর্গানাইজ করা হচ্ছে। তো ওনাদের ওয়েবসাইটে গিয়ে আমরা খবর পেয়ে যাব যদি নেক্সট মান্থে অ্যারেঞ্জ হয় তো। আর এখানকার কালচারাল ফেস্টিভ্যালটাও হবে, আজকেই হবে। তো দেখা যাক হাতে সময় পাই কি না, তাহলে অবশ্যই উপভোগ করে যাওয়ারই চেষ্টা করব। আমরা আজকের লাঞ্চটা এখানেই করে নেব। লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে আমাদের দেওয়া হয়েছে রাইস আর উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ওটা আমি তুলে দিয়েছি ওর পাতে। তো আলু ভাজা, মিক্স ভেজ আর ডাল দিয়েছে, একটা পোস্ত আর মাছ দিয়েছে। তো আর বোধহয় হচ্ছে চাটনিও আছে। তো চলো টেস্ট করে দেখি। 100 টাকা পার হেড আমরা থালি অর্ডার করেছিলাম। তো ওর মধ্যে এত রকমের ডিশ ছিল আর রান্নাগুলো প্রত্যেকটাই খুব টেস্টি ছিল, খুবই টেস্টি। মানে এখানকার হয়তো গ্রামের পরিবেশ বলেই এত কম দামে এত কোয়ালিটি ফুড আমরা খেতে পেরেছি। এখন তো উৎসব চলছে, তাই জন্য লাঞ্চ অ্যাভেলেবেল আছে, কিন্তু যখন নর্মাল ডেসে আসবেন তখন যদি আগে থেকে ফোন করে বলে দেন তাহলে তারা কিন্তু লাঞ্চের ব্যবস্থা আগে থেকেই করে রাখবে, আপনাদের কোনো রকম লাঞ্চের প্রবলেম হবে না এখানে এসে। এটা ক্রাফট সেন্টারের বাইরেটা এখন আমি দাঁড়িয়ে আছি। তো বাইরেটাও একটা ছোট গার্ডেন করা, ঝাউয়ের গাছ দিয়ে, এগুলো ছোট ছোট টগর প্ল্যান্ট দিয়ে সাজানো। তো বেশ সুন্দর। উডেন ফেস্টিভ্যালে এসেছি আর কিছু কিনবো না তা কি হয়। তো এখন কিনে নিয়েছি হচ্ছে কানের দুল, প্যাঁচা দেয়া কানের দুল। এখানে একজন ক্ষুদ্রতম ব্যবসায়ী এসছেন আমাদেরকে বিক্রি করতে প্যাঁচা। তো ওনার থেকে কিনতে হবে। এই যে দিয়েছেন আমাদেরকে 2 রকম প্যাঁচা দেখিয়েছেন, একটা আমরা নিচ্ছি। টাকাটা নিন। কেনাকাটার পালা মোটামুটি শেষ। এই যে একটা ড্রেসিং টেবিলের কাছে রাখবো বলে একটা টুল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে প্যাঁচা নিয়েছি। এরপর আমরা এই ষষ্ঠ বর্ষে উপনীত পেঁচা পুতুলের মেলার শেষ দিনের আকর্ষণ রায়বেশে দেখতে চলে এলাম। রায়বেশে শুধুমাত্র পুরুষ দ্বারা পরিবেশিত ভারতীয় লোকযুদ্ধের একটি নৃত্যের ঘরানা। একসময় পশ্চিমবঙ্গে জনপ্রিয় এই নৃত্য বর্তমানে বীরভূম, বর্ধমান আর মুর্শিদাবাদে সঞ্চালিত হয়। ঐতিহ্যগতভাবে দেখতে গেলে এই নৃত্যর রায়বাসের সাহায্যে করা অ্যাক্রোবেটিক্সের সঙ্গে শরীরের মাতাল এবং জোরালো চলাচল। পারফরমেন্সের সময় অভিনয়কারীরা ধনুক দিয়ে তীর ছোড়া, বর্ষা নিক্ষেপ এবং তরোয়াল চালানোর মতো অঙ্গভঙ্গিও করেন। অভিনয়ের সময় তাদের গোড়ালির উপর একটি পিতলের নুপুরও পড়েন। এই নৃত্যের সাথে বাজানো হয় ঢোল এবং কাঞ্চিস। এই নাচটি ঐতিহ্যগতভাবে বাগদি সম্প্রদায় উপস্থাপন বা আবিষ্কার করেছিলেন, যারা মধ্যযুগীয় বাংলায় জমিদারদের দেহরক্ষী হিসেবেও কাজ করত। আমরা কেনাকাটা শেষ করে এখানে যখন আসছি তখন দেখি রায়বেশে চলছে অনবদ্য, মানে অপূর্ব তাদের প্রেজেন্টেশন। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে। এখন প্রায় 4:30 বাজতে চলেছে। সূর্য দেখো বিদায় নিচ্ছে, আর সামনে কিছু বলার নেই, অপূর্ব, মুখের কোনো ভাষা নেই। দারুণ লাগছে, দারুণ। আজকে এখানেই আমাদের বিদায় নিতে হচ্ছে। আমরা এখান থেকে আরও 2টো জায়গায় যেতে পারতাম, 108 কাটিয়া বাবার আশ্রম, আর হচ্ছে যিনি রামায়ণ বাংলা ভাষায় রচনা করেছিলেন কাশিরাম দাস, তাঁর বাড়ি। কিন্তু যাওয়া হলো না, সময়ের অভাব। কারণ এখানে এত কিছু দেখে ফেলেছি আর এত কিছু কেনার ছিল যে এখানেই সমস্ত দিনটা কভার হয়ে গেছে। তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু লিখে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটাও প্রেস করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো বিদায়, বাই বাই।